অপারেশন সিন্দুর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জয় হিন্দ, জয় ইন্ডিয়া। একটা আন্তর্জাতিক ইস্যু, আর এই ইস্যুতে আমাদের তৃণমূল দলের মুখপাত্র, ওই মুখপাত্রটা মুখ খুলেছে। মুখ খুলে কিছু কথা বলতে গিয়ে সেখানটায় বলছে মমতা ব্যানার্জি জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়া। তো আমাদের এখানটায় একটাই প্রশ্ন, যে পাকিস্তান কি তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে নাকি ভারতের বিরুদ্ধে? এরা পা চাটতে চাটতে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানটা এদের চাটাটা শেষই হচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত জিভটা এদের পুরো পাতলা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত চাটতেই থাকবে। মাদারের বাচ্চা। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের সকলের প্রিয় রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, যার দলের অধিকাংশ মন্ত্রী জেলে আর দলের অধিকাংশ মুখপাত্রই জেল ফেরত। আর এই জেল ফেরত মুখপাত্ররা যখন জেল থেকে বেরিয়ে আসে, জেলে যাওয়ার সময় এক কথা বলে, আবার বেরোনোর সময় এক কথা বলে। বেরিয়ে এলে মমতা ব্যানার্জি হচ্ছে মমতাময়ী মাতা, জেলে ঢোকার সময় মমতা ব্যানার্জি হচ্ছে এদের কাছে মাতাল মাতা। কারণ কখন কি করে কাকে জেলে ভরে দেয়, কার নামে কি প্রমাণ দেখিয়ে দেয়, কোনো ঠিক ঠিকানা নেই। সিবিআই যেখানে মামলা করছে সেখানে রাজ্য সরকার পুলিশ দিয়ে আমাকে হেনস্থা করা হচ্ছে। মিথ্যা মামলায় আমাকে এখানে সিবিআই যেখানে মামলা করছে যার মুখ্যমন্ত্রী এই অ্যারেস্ট করুন। জয় মমতা ব্যানার্জি, জয় জয় ভারত, জয় কিষান, জয় কুণাল। যার মুখ্যমন্ত্রী এই অ্যারেস্ট করুন। যার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন। যার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন। পুলিশ দিয়ে আগে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন। সমস্ত সুবিধা। মালটা যখন 4 বছর আগে জেলে গেছিল তখন অনেক রকম কথা বলছিল। 3 বছর জেল থেকে বেরিয়ে আসার পরে এদের মুখ থেকে শুধু জয় মমতা বেরোচ্ছে। তার মানে কি এরাও সেই দলের একজন বড় চোর। মমতা ব্যানার্জি তাহলে আরও বড় চোর। যখন মমতা ব্যানার্জিকে এরা চোর বললো পুরো ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে, তারপর যখন মমতা ব্যানার্জি এদেরকে দলে রেখেছে, তাহলে দিদি জানে যে দিদির চুরিটা এরা ভালো করে জানে। যদি মুখ খুলে দেয় তাহলে দিদি বিপদে পড়ে যাবে, তাই এটা বলেছে। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। যখন কাকাকে পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছিল তখন কাকা হচ্ছে রাজ্য সরকারকে দোষ দিচ্ছিল, আর তখন রাজ্য সরকারের প্রধান কার্যবাহী কর্তা হচ্ছে আমাদের দিদি। আমাদের বড়রা অনেক কথা বলে, যখন আমাদেরকে অনেক বকে, যখন আমরা না শুনি তখন বলে না কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, সেরকম এটাও হচ্ছে কুকুরের লেজ। একে যত মারো যত বকো, দিদি এদেরকে জেলে পাঠাক, এদের ফাঁসি দিয়ে দিলেও এরা দিদি জিন্দাবাদ বলবে। এদের মুখ থেকে দিদি জিন্দাবাদ বেরোবে। কারণ কি, দিদির দয়ায় তো এরা আজকে গাড়ি চড়ে বেড়াচ্ছে, দিদির দয়ায় এদের ফ্ল্যাট আছে, দিদির দয়ায় এরা রাত্রে বারে যায়। ভারত আমাদের পাকিস্তানকে পুরোভাবে নাস্তানবুদ করে ছেড়েছে। তো এখানটায় বাংলাদেশের কিছু আবালরা এরা অনেক রকমের প্রতিবাদ জানাচ্ছে, আর এরা বলছে আমরা পাকিস্তানের পাশে আছি। তার প্রধান কারণ কি না, আমরা মুসলিম, ওরা মুসলিম। তো আজকে ভিডিওর টপিক হচ্ছে এটা, ওটা যেটা ছিল ট্রেলার। বাংলাদেশের রাজধানী ঢাকায় আমাদের দেশের প্রধানমন্ত্রীকে জুতো পেটা করা হচ্ছে, তার মুখে জুতো মারা হচ্ছে। বলছি গুগল ক্রোম দেখে তোদের বাবারা তো তোদেরকে জন্ম দিয়েছে, তো তোদের যখন জন্ম দিয়েছে তো তোরা যখন কোনো কারণে ভুলবশত বেরিয়ে এসছিস, তো তোরা সব জাতির কাছে নিজেদেরকে কেন এত ছোট করছিস? দেখেছিস তো ফিলিস্তিনের কি অবস্থা, গাজার কি অবস্থা, সেটা দেখে তোরা শিক্ষা নে। তোদেরকে একটা মিসাইল যথেষ্ট, কারণ নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে এত ছোট করার অধিকার তোদের কোন বাবা দিয়েছে? পাকিস্তানেও যখন প্রথম একটা মিসাইল গিয়ে পড়ে তখন পাকিস্তানের লোকেরাও আল্লাহ আকবার বলেছিল, কিন্তু আল্লাহ ওই সন্ত্রাসবাদী হাফিজ সঈদের ঘরটাকে ভালো করে বাঁচাতেই পারলো না। তখন আল্লাহর তাহলে দোষ? এরা যে আল্লাহ আকবার বলে না, তো এদের বলার পেছনে একটা কারণ আছে। আল্লাহর শুধু একটাই কাজ, সন্তান জন্ম দেওয়া। আল্লাহ সব সন্তান জন্ম দেওয়ার জন্যই শুধু আছে, বিশ্বের আর কোনো কিছু মঙ্গল করতে পারে না। আল্লাহ আকবার বলাতে তো পাকিস্তানে হাফিজ সঈদের বাড়িটা তো বাঁচাতে পারলো না, মাসুদ আজহারের যে যত মাদ্রাসা আছে এগুলো তো বাঁচাতেই পারলো না। তাহলে আল্লাহ কি করলো? আল্লাহর তো কিছু করারই ক্ষমতা নেই। ভুল করে জন্ম হয়ে যাওয়া প্লাস্টিক ফেটে সার্জিস আলম, বাংলাদেশের একজন উপদেষ্টা, তার মুখের ভাষা শুনলে মনে হবে ওটা একটা বস্তির মাল। ওই বস্তির মাল, এই মালটাকে আমাদের ভারতবর্ষে যদি কোনোদিন পা রাখে তো আর ফিরে যেতে পারবে না, তার গ্যারান্টি আমাদের সনাতনী হিন্দু ভাইরা দিয়ে দেবে। এর কিছু বক্তব্য তোমরা এখন শোনো, তারপরে বলছি। যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে এই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। তাহলে
তোরা বলতে চাইছিস কি যে বাংলাদেশের যে মা বোনেরা আছে ওরা আসে আমাদের ভারতবর্ষে, ওখানটা এসে দেহ ব্যবসা করে দিয়ে আবার বাংলাদেশে ফিরে যায়। বলছি তোর মা কি পাকিস্তানে গিয়েছিল দেহ ব্যবসা করতে? তারপরে তোরা এইরকম গণ অভ্যুত্থান ঘটালি? তোর মা মনে হয় পাকিস্তানে গিয়েছিল, তাই তোর মুখ থেকে এরকম কথা বেরোচ্ছে। আর আমাদের পুরো পৃথিবীতে যতগুলো দেশ আছে সব থেকে মুসলিম হত্যাতে পাকিস্তান এখনও 1 নম্বরে আছে। তো তোদের মা যে ওখানটায় গিয়েছিল, তোকে যে আবার জন্ম দিয়েছে, পাকিস্তান আবার দেখ কোনো দিন মিসাইল মেরে তোদেরকেই না মেরে দেয়। এইগুলো হচ্ছে বাংলাদেশের উপদেষ্টা। তার এদের একটাই হচ্ছে ভাষণ, সন্ত্রাসবাদী মৌলবাদী ভাষণ এরা ভালো করে দিতে জানে। আর এরা মানুষের দ্বন্দ্ব লাগাতে জানে। এদের অকাত কোনো কিছু নেই। এদের অকাত কত কি সেটা জানা হয়ে গেছে। ভারতের সাথে লড়তে আসবে না, এরা যাবে পাকিস্তানের সাথে বন্ধু করতে। তোরা যখন রাত্রেবেলা তোর বাপ ঠাকুরদা ঘুমাচ্ছিল, পাকিস্তান তখন মিসাইল মেরে তোদের কতজন লোককে মেরেছিল সেটা কি তোরা জানিস? সামান্য এতটুকু পড়াশোনা থাকলে, সামান্য এতটুকু কৃতজ্ঞতা বোধ থাকলে তোরা আজকে ভারতের বিরুদ্ধে এত কথা বলতিস না। আর কি জানিস তো, যারা জন্ম দেয় না, একটা কথা সবসময় মাথায় রাখিস, যে বাবা জন্ম দেয় সেই বাবা বৃদ্ধ বয়সে গিয়ে খেতে পায় না। তো সেই রকমই হচ্ছে কথা। আজকে ভারত যে তোদেরকে জন্ম দিয়েছে, পাকিস্তান যে তোদের অবৈধ বাবা, তোর মা যে পাকিস্তানে গিয়ে তোকে জন্ম দিয়েছে, তাই তুই পাকিস্তানের হয়ে কথা বলছিস। যারা ভারতকে পিতৃর সমভাবে দেখে তারা হচ্ছে ভারতের হয়েই কথা বলবে, তোর মতো প্লাস্টিক ফাটা মালের হয়ে কথা বলবে না। তো এত কথা শোনার পরে এই মানুষটা আবার 2025 সালে এসে পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। দেখো, রাজনীতিতে জয়েন করলে মিথ্যে কথা বলতেই হয়, তা বলে এত মিথ্যে মানুষ যে বলে, তার প্রমাণ এই আবার একটা ভাষণ শোনো। একজন সনাতন ধর্মাবলম্বী ভাই মানে সে মনে হয় নৌকায় ভোট দেয়, এই ধারণাটা যেমন অন্যান্য ধর্মের যারা মানুষ বা রাজনীতির যারা মানুষ তাদের পাল্টাতে হবে, আমাদের যারা আমরা আছি আমাদেরও এই ধারণা পাল্টাতে সহযোগিতা করতে হবে। এই দেশটা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের না। দাদা একটা কথা বলেছেন যে, আমি এর আগে একবার একটা কথা বলেছিলাম, এটা ঠাকুরগাঁয় বলেছিলাম, আমার কথাটাকে ভিন্নভাবে নেওয়া হয়েছে, হয়তো আমার টোনটাও হয়তো একটু ওই মুহূর্তে ঠিক ছিল না, এটার জন্য আমি পরে দুঃখ প্রকাশও করেছি। এই দেশটা হচ্ছে সারজি সালামের মায়ের, যে মা গিয়েছিল পাকিস্তানে, তারপরে যে এখানে জন্ম দিয়েছে, দেশটা হচ্ছে সারজি সালামের মায়ের। কারণ এ এখন একটা কথা বলে, কালকে একটা কথা বলে, পরশু একটা কথা চেঞ্জ করে বলে। দেখো, পলিটিক্যাল লিডাররাও এত রং পাল্টায় না। আর এই ছাত্রলীগের নেতা হয়ে যে কী ভাষণ দিচ্ছে। স্বেচ্ছায় ভোট দানের পরে হাসিনা সরকার নির্বাচিত হয়েছিল, সেই হাসিনা সরকারের বিরুদ্ধে এরা কয়েকজন মিলে ষড়যন্ত্র করে তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল। তারপর এখন পাকিস্তানের প্রতি দরদ উথলে উঠছে। উঠুক, পাকিস্তান যেদিন তোদের মুখে আবার মুতে দিয়ে চলে যাবে, সেদিন তোরা বুঝবি কত ধানে কত চাল, আর তোরা কেমন আবাল। এই যে আমাদের এক দাদা বসে আছে, তো এই যে আমাদের যোদ্ধারা। ভাই কালে কি হবে নাকি যুদ্ধ? আমার কাছে যদি গুলি থাকতো, এই যে গুলি করে মনে করে ফাটাবে, গুলি তো ওর মাথার ইট মারবো, দেখি ইট কই, ইট কই, এই যে ইট, গুলি তো নেই, গুলি থাকতো মনে করে গুলি করতে দিতাম, ইট তেল মারতে। দেখো দেখো, বাংলাদেশের যে সাধারণ মানুষকে বিএসএফ কেন গুলি করে তার প্রধান কারণ হচ্ছে এটা। তো এদেরকে গুলি করবে না, এদেরকে কি ছেড়ে দেবে? এইসব যে শুয়োরের বাচ্চারা, এরা হচ্ছে জাত শুয়োর, এদের শুয়োরের জাত এরা। কারণ এরা হচ্ছে একজন কর্মরত অফিসারকে ঢিল মারছে, তাহলে এদের মানসিকতাটা কতটা বিকৃত হতে পারে। বলছি, ওরা কি তোর বাপের জায়গায় বসে আছে নাকি তোর মায়ের উপরে শুয়ে আছে? তোরা যে এরকমভাবে উল্টোপাল্টা করছিস, লজ্জা করে না? যদি এতটুকু লজ্জা থাকতো তাহলে তোরা এরকম করতিস না। পাকিস্তান দায়ী, পাকিস্তানের অংশটা দায়ী, আগে প্রমাণ উপস্থাপন করতে হবে, সেই অনুযায়ী আন্তর্জাতিক আদালত। তোমরা কিন্তু কোর্টে কেস করলে না, তোমরা হচ্ছে সাধারণ ছেলে মেয়েদেরকে এগিয়ে দিলে যাতে হাসিনা সরকার ওদেরকে গুলি করে, আর নিজেরা পিছনে দাঁড়িয়ে নিজেরা এখন কোটি টাকার গাড়ি চড়ে বিদেশে ঘুরে ঘুরে বেড়াচ্ছ। তোমরা হচ্ছে একটা দেশের সংবিধান, সেই সংবিধানটাকে তোমরা না মেনে তোমরা 12 হাজারি করে তোমরা আমেরিকার থেকে টাকা খেয়ে বিটকয়েনে তোমাদের অ্যাকাউন্ট সবগুলো লিক হয়েছিল। তো তোমাদের বিটকয়েনে টাকা ইনকাম করার পরে তোমরা হাসিনা সরকারকে পদচ্যুত করলে এবং তোমাদের যত সব স্বাধীনতা সংগ্রামী ছিল তাদের সবাইকে ধরে ধরে মারলে। তা তুমি কোন আদালতে গিয়ে ওদের বিরুদ্ধে মামলা করেছিলে? কোন রাইটসে তুমি সেই লোকগুলোর গায়ে হাত দিচ্ছিলে? তুমি কি এক বাপের সন্তান? আমার তো সন্দেহ হয়, কারণ কাটানো যেখানে সেখানে চলে যেতে পারে ভাই। হামলাটা কিন্তু প্রথম ভারত করেছে। হ্যাঁ, হামলাটা প্রথমে ভারত করেছে। ভারতের দোষ আছে, অনেক দোষ আছে। ভারতের দোষ এটাই যে তোদেরকে 71-এ সাহায্য করেছিল। ভারতের দোষ এটাই যে ভারত তোদেরকে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখেছিল। ভারতের দোষ এটাই যে ভারত তোদের মা বোনেদের ইজ্জত বাঁচিয়েছিল, নাহলে আজকে পাকিস্তানের লোকেরা তোদের ঘরে ঘরে ঢুকে তোদের মায়ের শিলাতাহানি করে চলে যেত। ভারতের দোষ ছিল এটাই। ভারত দোষী না হলে তোদেরকে সাহায্য করতে যায়। আর ইন্দিরা গান্ধী হচ্ছে সব থেকে কী বলবো মূর্খ মানুষ, তাই তোদেরকে সাহায্য করতে গেছিল। শুয়োরের বাচ্চা। পরিস্থিতি কিংবা ইকুয়েশন যেই হোক না কেন,
আমরা কখনো আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে যুদ্ধ প্রত্যাশা করি না। তোমরা পার্শ্ববর্তী দেশে যুদ্ধ কেন প্রত্যাশা করবে? তোমরা তো নিজেদের মধ্যে যুদ্ধ করেই মরে যাচ্ছ। তোমরা পার্শ্ববর্তী দেশে কী হলো তোমাদের জানার দরকার নেই। তোমরা আগে মায়ানমারের সাথে ভালো করে লড়াইটা করো, আর তোমাদের নিজেদের মধ্যে যে বোম মারামারি চলছে, ডেলি বিক্ষোভ হচ্ছে, সেগুলোকে আগে ঠিক করো, আর নিজেদের দেশটাকে বাঁচানোর কাজটা করো। বেশি কিছু করার দরকার নেই। আগে নিজেরা খেতে পা, তারপরে লোকের হয়ে গুণ গাইতে আসবি। এই হচ্ছে উপদেশটা। তাহলে লজ্জা সরম কিচ্ছু নেই, সব কিছুর মাথা খেয়েছে। বাংলাদেশের মানুষের মনে খুব আনন্দ, খুব, কারণ ওরা বহুত খুশি। ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, আর অনেক খুশি। বিশ্বে 1 নম্বরে পাকিস্তান যখন আছে মানে মুসলিম হত্যায়, সে বাংলাদেশে 30 লাখ, তারপর আফগানিস্তানে 4 লাখ, এরকম করে অনেক জায়গায় এরা মুসলিমদের হত্যা করে বেরিয়েছে। আর এদেরকেই এরা সাপোর্ট করছে, মানে যে তোমার পোঁত মারবে তুমি উল্টে তার কাছে এই পোঁতটাকে নিয়ে যাবে। এরা হচ্ছে এইরকম প্রকৃতির লোক। যখন এরা ঘুমিয়েছিল, তখন পাকিস্তান যখন হামলা করেছিল, তখন এই সার্জি সালামের মতো লোকের সেখানটায় জন্ম হওয়া দরকার ছিল। কারণ আজকের যে তোমাদের যে ছাত্র নেতারা বা ছাত্রলীগ যেটা বানিয়েছো, সেটা যদি দেখতো যে তখনকার স্বাধীনতার ইতিহাস যদি পড়তো, তাদের ভেতরে এতটুকু যদি শিক্ষাগত যোগ্যতা থাকতো, তাহলে এরা কখনোই ভারতকে ভারত বিদ্বেষী মনোভাব কখনোই আনতো না। শেখ হাসিনা দেখেছে যে ভারত তাদের জন্য কী করেছে, রাশিয়া তাদের জন্য কী করেছে। এগুলো না জেনে না বুঝে এরা হচ্ছে পাগলের মতো প্রলাপ বকছে। ভারতের অপারেশন সিন্দুর, যেটা আমাদের 2জন মহিলা ব্রিগেডিয়ার, ওনারা যে ওনাদের কাজ করে দেখিয়েছেন, দেশের প্রতি যে তাদের কতটা শ্রদ্ধা, কতটা ভালোবাসা, সেটা যে ওনারা দেখিয়েছেন, তার জন্য ওনাদেরকে স্যালুট জানাই। আর এই অপারেশন সিন্দুরে পাকিস্তানের প্যান্ট খুলে গেছে, লুঙ্গির নাড়া খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন এমন জায়গায় বোম মেরেছে যেখানটা থেকে পাকিস্তান কোনো কিছুই কন্ট্রোল করতে পারছে না। শেষে গিয়ে পাকিস্তান আমেরিকার পায়ে পড়ে বলছে আমাদেরকে ক্ষমা করে দাও, যুদ্ধবিরতি ঘোষণা করতে বলো। তোমাদের এই যুদ্ধে মতামত কী? বা ভারত পাকিস্তান পুরো ভালোভাবে যুদ্ধ হলে কে জিতবে, আর বাংলাদেশকে বা ভারতের ওড়াতে কত মিনিট টাইম লাগবে, সব কিছু কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কোণে ঘর।